मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। তেদের মাত্র ছুটি হলো। সে স্কুল গেট পেরিয়ে আইয়ু আর ন্যান্সির সাথে হাঁটছে গাড়ির উদ্দেশ্যে, কিন্তু খুব হঠাৎ করেই তার হাতে কবজিতে কারোর হাতের টান খেলো। ঘুরে তাকাতে দেখলো সকালে সেই কিশোর গ্যাং লিডার খ্যাত ছেলেটি তার হাতের কবজি ধরে দাঁড়িয়ে আছে। ওই স্যামরি, তোর কত বড় বুকের পাটা, আমারে ধমকাস? চিনোস আমি কেডা? তে জোরে হাত ছাড়া দিয়ে তার কবজি ছাড়িয়ে নিয়ে শরীরের সমস্ত জোর দিয়ে ছেলেটার চোয়াল বরাবর শক্ত একটা ঘুষি বসায়। ছেলেটি তাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। আহত হয়ে ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করলো তের দিকে। আশেপাশে তার চেলাপেলারাও এসব দেখছে, তাকে একটা ছোট মেয়ের হাতে মার খেতে, যা তার জন্য খুব বেশি লজ্জাজনক। আমাকে মোটেও কমজোর ভাবিস না, তাহলে এটা তোর করা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ফার্দার আমার হাত ধরার আগে এই ঘুষিটার কথা মনে রাখবি, কেমন? এর ফল তোরে ভোগ করা লাগবো, দেখিস। সেটা দেখা যাবে পরে। এটা বলে তে ন্যান্সি আর আইয়ুকে নিয়ে সেই জায়গা পরিত্যাগ করলো। ন্যান্সি ভয়ে চুপসে আছে। আকস্মিক ঘটনার প্রেক্ষিতে সে অনেকটাই আতঙ্কিত। সেদিকে লক্ষ্য করে তে তাকে বলে, ন্যান্সি, তুমি বাসায় গিয়ে এই বিষয়ে কোনো ধরনের কথা কাউকে বলবে না, বুঝেছো? ন্যান্সির চোখে মুখে আতঙ্ক। কিন্তু ওরা তো তোমার ক্ষতি করবে আপু। আইয়ু তের কাঁধে হাত রাখে। ন্যান্সি ঠিক বলেছে তে, ছেলেটাকে একদমই ভালো মনে হচ্ছে না, তোমার ক্ষতি করে ফেলতে পারে। না, বাড়িতে জানাতে পারবো না, সমস্যা হবে। আইয়ু একটা বুদ্ধি দেয়। তাহলে তোমার উচিত কারাতে শেখা। আমি লক্ষ্য করেছি তোমার মুভ, তুমি অনেক ভালো করবে, এতে তোমার শেখা রাখা প্রয়োজন। কিন্তু যদি বাসা থেকে রাজি না হয়? আইয়ু তাকে বোঝালো। কেন দিবে না? এটা তোমার সেফটির জন্য দরকার। চলো আমরা দুজনেই একসাথে শিখবো। বাসায় গিয়ে বলবে তুমি আমার সাথে একসাথে শিখতে যাচ্ছ, তাহলে দেখো রাজি হতে পারে। তে সায় দিয়ে বলল, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আইয়ু খুশি হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে ঠিকানা দিব, অনুমতি নিয়ে সেখানে পৌঁছে যাবে সময় মতো। তে মাথা নাড়িয়ে জানালো ঠিক আছে। তে আর ন্যান্সি বাসায় পৌঁছালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। মেয়েটিকে জিজ্ঞেস করলে তাদের থেকে জানতে পারলো তার বড় আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির সকলে সেখানেই আছে এখন। মুহূর্তে কথাটি বজ্রের মতো তাদের কানে গিয়ে বাজলো। আতঙ্কিত হলো তারা। ন্যান্সি এই ছোট বয়সে একসাথে এতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে আর নিজেকে ধরে রাখতে পারলো না। ধপ করে বসে পড়ল ফ্লোরে। খানবাড়ির সকলেই হসপিটালে উপস্থিত। তে ন্যান্সিকে নিয়ে তাদের গাড়িতে করে এসেছে, ড্রাইভার তাদের পৌঁছে দিয়েছে। বোগোমো ভার্সিটি থেকে সোজা এখানে এসে পৌঁছেছে খবর পেয়ে। আসলে শুধু জাংকুক, কারণ তাকে শুরুতেই জানানো হয়নি, নামজন খানেরই আদেশ এটা। কিন্তু বোগম তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে জাংকুককে জানিয়েছে সে ইতোমধ্যে পথেই আছে। বোগম ছেলেটি অনেক দায়িত্বশীল, সে একাই সবাইকে সামাল দিচ্ছে, ভেঙে না পড়ার জন্য বোঝাচ্ছে। এরই মধ্যে ওটির ভেতর থেকে ডাক্তার বের হয়। নামজন হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে জানতে চায় তার স্ত্রীর কি হয়েছে। তার কথার প্রত্যুত্তরে ডাক্তার বলে, আপনার স্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে, এখন তিনি সুস্থ আছেন, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে তার। কিন্তু এখন থেকে সতর্ক থাকতে হবে, ওনাকে কোনো টেনশন দেওয়া যাবে না। সবাই মুহূর্তে থমকে গেল। ওদিকে জাংকুক ছুটে এসেছে মায়ের কথা শুনে। তার শরীরে এখনো সেই রেসিং জ্যাকেট, চোখে মুখে আতঙ্ক, ঘেমে নিয়ে একাকার হয়ে ভিজে আছে শরীর। রেসিং মাঝপথে থামিয়ে ফেলে এসেছে সে। বোগমের কলে এই দুঃসংবাদ পেয়ে ছুটেছে। মম, মম কোথায়? এই মুহূর্তে জাংকুককে দেখে নামজুন আর তার নিজের সংযম ধরে রাখতে পারলেন না। হৃদয়িত জ্ঞানশূন্য হয়ে করে বসলেন এক অপ্রত্যাশিত কাজ। ছেলের মুখোমুখি গিয়ে দাঁড়িয়েই এই প্রথমবারের মতো এক জোরালো থাপ্পড় বসিয়ে দিল নিজের এত শখের আদরের একমাত্র রাজপুত্রের গালে। মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনায় চকিতে সকলের চোয়াল ফাঁকা হয়ে গেছে। আকস্মিক চরের বেগে জাংকুকের মুখ অন্য পাশে ঘুরে গেল। সে আস্তে আস্তে তার ঘাড় ঘুরিয়ে এনে গালে হাত রেখে তার বাবার দিকে তাকালো।
তে আর ন্যান্সি আতঙ্কিত চোখে দুহাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে ইয়ঞ্জনের পেছনে। ইয়ঞ্জন আর লিসা মুখে কাপড় চেপে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। নামজন ক্রোধ নিয়ে চেঁচিয়ে বলে, এই ছেলে, খবরদার, আমার স্ত্রীকে তুমি মা বলে ডাকবে না। তোমার মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে না। আজ যদি তুমি তার কথা শুনতে, তাহলে এমনটা কখনোই হতো না। তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারাতে বসেছিলাম আজ। এর জন্য কি আমি তোমাকে এত ভালোবাসা যত্ন দিয়ে বড় করেছি? আজ এই দিন দেখার জন্য? তুমি আজ আমার স্ত্রীর হত্যাকারী হতে পারতে। চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না আর কোনোদিনও না। তুমি থাকলে আমার স্ত্রী আর বাঁচবে না। এমন ছেলের কোনো দরকার নেই আমার। বগম, ওকে এখান থেকে চলে যেতে বলো এক্ষুনি, না হলে আমার হাত আবার উঠবে। বগম তাকে শান্ত করতে বলে, বড়াব্বু শান্ত হন, যা কথা বলার বাসায় গিয়ে হবে। আগে আল্লাহ আল্লাহ করে বড়াম্মু জ্ঞান ফিরুক, না হয় পরিস্থিতি আরো বিগড়ে যাবে। আর ভাইয়া, ডাক্তার বলেছে বড়াম্মুর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। তুমি আমার সাথে এসো। এতক্ষণ জাংকুক তার হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে সব শুনছিল। বগমের ডাকে সে মাথা তুলতে দেখা গেল তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। বগম ভরকে গেল। জাংকুক তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করে, কি হয়েছে মমের? ভাইয়া, বড়াম্মু হার্ট অ্যাটাক করেছে। নামজন আগের ন্যায় ক্রোধ নিয়ে বলে, ওকে যেতে বলো বগম। জাংকুক নিজের জায়গায় অনড় থেকেই বলে, মমের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। মমের জ্ঞান ফিরবে, আমাকে আর কষ্ট করে দেখতে হবে না আপনার। আমি চলে যাব, তখন না হয় আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভালো থাকবেন। নামজনের বুকের বাম পাশে কোথাও একটা ভঙ্গন অনুভূতি হলো ছেলের এহেন কথায়। আদরের ছেলের গায়ে কখনো একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেননি তিনি। তবুও আজ তার স্ত্রী শোকে তার গায়ে হাত তুলে ফেলেছে। তিনি আর কোনো কথা বললেন না, সে জায়গা পরিত্যাগ করলেন। 1 ঘন্টা পর ডাক্তার জানালেন জিন বেগমের জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে শিফট করা হয়েছে। সাথে সাথে হন্তদন্ত হয়ে ছুট লাগায় সেদিকে সবাই। সবাই ভেতরে ঢুকে দেখতে পাই জিনকে সাফেদ বেডে শুইয়ে রাখা হয়েছে হসপিটালের পোশাকে। লিসা এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, আপা, এখন কেমন লাগছে? জিন মলিন মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো। ইয়ঞ্জনও এগিয়ে আসে, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আপা। আপনাকে আর কোনো টেনশন নিতে দিব না আমরা। আপনি শুধু বিশ্রাম করে সুস্থ হন। জিন বেগম দরজার দিকে তাকাতে দেখলো জাংকুক দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে দেখছে, কিন্তু ভিতরে আসছে না। তখনকার কথা মনে পড়তেই তিনি ছেলেকে ডাকে, জাংকুক, বাবা, এদিকে এসো। জাংকুক এক পলক তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও মম। দরজার বাহির থেকে কথাটি বলে বেরিয়ে গেল জাংকুক, আর ফিরে তাকালো না। তার কথা ছিল মায়ের জ্ঞান ফিরলে তাকে এক নজর দেখেই সে চলে যাবে। যেহেতু সে মায়ের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেহেতু সে আর তার মুখ মাকে দেখাবে না এই জীবনে। জাংকুকের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ জিন বেগম। তার কেবিনের বাহিরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজানা সে। না হলে সে ছেলেকে এক্ষুনি আটকাতেন, যেতে দিতেন না কখনোই। জাংকুক হসপিটাল থেকে বের হয়ে ইয়নোকে কল লাগালো। ওরা সবাই মন খারাপ করে বসেছিল। ঠিক সেই মুহূর্তেই জাংকুকের কল পেল। খানিকটা ভীষণ খেলো ইয়নো, তবুও ধরলো। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি যাচ্ছি তোদের সাথে। আমার সকল ডকুমেন্টস রেডি কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইয়নো হক চকিয়ে যায়, কি, তুই সত্যি বলছিস? সত্যি। হঠাৎ এমন কি হলো যে তোর মন বদলালো? বদলেছে, এটাতেই খুশি থাক, এর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। ইয়নো খুশি নিয়ে বলে, তুই যে রাজি হয়েছিস এটাই অনেক। বাকিরাও আমার সাথে আছে। তোর কথায় মন খারাপ করে মরা মরা মুখ নিয়ে বসে আছে, ওদেরকেও জানাচ্ছি দাঁড়া। ওদের আজকে ঈদ লেগে যাবে এটা শুনলে। জিন বেগমকে হসপিটাল থেকে আজই ডিসচার্জ করা হয়েছে। নামজন স্ত্রীর জ্ঞান ফেরার খবর পেয়ে যখন পুনরায় হসপিটালে ছুটে গিয়েছিলেন, তখন আর ছেলেকে পাননি। এমনকি বাসায় আসার পরেও ছেলেকে কোথাও দেখেননি। আপাততর জন্য জিনের থেকে তিনি ব্যাপারটা পুরোপুরি চেপে গেলেন। এর মধ্যে কেটে গেছে 1টা মাস। জাংকুক আর বাড়ি ফিরেনি। জিন বেগমও এতদিনে সব জেনে গেছে। ছেলের বন্ধুদের থেকে খোঁজ করে জানতে পেরেছে ছেলে তার আর দেশে নেই, আমেরিকাতে চলে গেছে। ছেলের জন্য আকুল ব্যাকুল হয়ে রোজ জায়নামাজে বসে কান্না করেন তিনি। এই কয়দিন জিন বেগমকে সামলেছে, যত্ন নিয়েছে, সময় মতো ওষুধ খাইয়েছে, সর্বদা সাথে সাথে থেকেছে, বুঝিয়েছে। জাংকুক তার সাথে যোগাযোগের কোনো পথ খোলা রাখেনি।
জিন বেগম ছেলের খোঁজ নিতে হলে ছেলের বন্ধুদের সাথে কথা বলে নেয়, কিন্তু ছেলে তার কল ধরে না, কথাও বলে না, আর নিজের অবস্থান সম্পর্কেও গোপন রেখেছে, যাতে কেউ তাকে খুঁজে নিতে না পারে। তার বন্ধুদের কড়া আদেশ দিয়ে রেখেছে যেন না জানায়, তারাও বন্ধুর কথার বাহিরে যেতে পারে না। নামজুন খান তার ম্যানেজারকে দিয়ে অনেকবার চেষ্টা করেছে আমেরিকাতে। অবশেষে সে জানিয়েছে জাংকুকের সাথে তার কথা হয়েছে এবং তার অবস্থান সম্পর্কে সে জানে, কিন্তু জাংকুক তা গোপন রাখতে বলেছে। জাংকুক যেখানেই আছে ভালো আছে, এতটুকু জানতে পেরে তিনি স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। ভেবেছেন ছেলে যেহেতু গ্র্যাজুয়েশনের জন্য গেছে, তাহলে তা কমপ্লিট হলে অবশ্যই দেশে ফিরে আসবে। এ নিয়ে আর মাথা ঘামালেন না তিনি। কিন্তু জিন বেগমকে বোঝানো গেল না। হাজার হোক মায়ের মন বলে কথা। জাঙ্কুকও কারোর সাথে কথা না বললেও অগোচরে সকলের খোঁজ ঠিকই রাখছে। খানবাড়ির সকলে ডাইনিং এ একসাথে বসেছে এক এক করে। তে উসপিস করছে নামজুন খানকে কিছু একটা বলার জন্য, কিন্তু বলতে পারছে না। সেদিকে বেগম একবার লক্ষ্য করলো, সে তখনই মুখ খুলে, তে তুমি কিছু বলবে? তে তোতলানো ভঙ্গিতে বলে, জি মানে না, ওই আর কি। বেগম তাকে আশ্বস্ত করে, তুমি বলতে পারো, যা বলার সংকোচ করো না। নামজুন ওদের দিকে একবার তাকালো খাওয়ার মাঝেই। তে এবার সাহসী হয়ে বলে, আমার অনুমতির প্রয়োজন ছিল বড় আব্বু থেকে। আমি কারাতে ক্লাস জয়েন করতে চাচ্ছি। আমি একা না, আমার এক বান্ধবীও আছে, ওর সাথেই। নামজুন গভীর গলায় বলে, তোমার এসব শেখার প্রয়োজন কিসের? তে মাথা নিচু করে ফেললো, আর কিছু বলতে পারলো না। তখনই বেগম তের হয়ে বলে, বড় আব্বু, আমি মনে করি তের শেখার যেহেতু ইচ্ছা আছে, তাহলে তার শেখা উচিত। আর প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিফেন্স শেখা উচিত। নামজুন বেগমের কথায় রাজি হলো। আচ্ছা, তুমি যদি সেটা মনে করো ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। আর কয় বছর পর আল্লাহ চাইলে তোমাদের বিয়ে হলে, তখন থেকে তো তের সিদ্ধান্ত তুমিই নিবে। বেগম লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে মুচকি হাসলো এই সম্বোধন পেয়ে। অন্যদিকে তে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সকলের সামনে নামজনের কথাই। খাওয়া শেষ করে সবার আগে তে উঠে চলে গেল তার কক্ষে। সম্ভবত সে খেতে পারছিল না। নামজনের কথা তার কানে বারবার বাড়ি কাচ্ছে। সে জানে এই বিষয়ে, তবুও মনকে মানাতে পারছে না, মেনে নিতে পারছে না সে এটা কিছুতেই। তার চিন্তার মাঝেই দরজায় কারোর টোকা পড়ল। সে ভেতরে আসার অনুমতি দিতে দেখতে পেল বেগমকে। বেগম মুচকি হেসে বলে, আমি কি তোমাকে বিরক্ত করলাম তে? তে ইতস্ত বোধ করে, তা বুঝতে না দিয়ে বলে, না, বসুন ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, করতে পারি যদি তুমি কিছু মনে না করো? জি বলুন। তুমি আজ কারাতে শিখতে যাওয়ার কথা কেন বললে? মানে কোনো কিছু কি হয়েছে? তোমার মুখ দেখে আমার কেন জানি মনে হলো তুমি চিন্তিত কিছু একটা নিয়ে। হলে আমাকে বিনা কোনো আপত্তিতে বলতে পারো, আমি আছি তোমার পাশে সব সময়। তে অপ্রস্তুত হয়ে কথা ঘুরালো। ধন্যবাদ ভাইয়া আমার কথা ভাবার জন্য, কিন্তু এমন কিছুই না। আমি শুধু আমার বান্ধবীর সাথে ক্লাস জয়েন করতে যাচ্ছি শখের বশে, এটুকুই। আমার হয়ে বড় আব্বুর সাথে অনুমতি নেওয়ার জন্য আপনাকে জাজাকাল্লাহ খায়রান। বেগম নিশ্চিত হয়ে বলে, এটা আমার কর্তব্য। তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাশে পাবে। উত্তরে তে মুচকি হাসি উপহার দিল। বেগম তেকে ঘুমাতে বলে বেরিয়ে গেল তার কক্ষ থেকে। তে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে বিছানা ঝাড়া দিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ল। ঘুমের দোয়া পড়ে নিল। বালিশে মাথা রাখতেই হঠাৎ কি মনে করে জাংকুকের কথায় মাথায় এলো তার। ভাবতে থাকলো ঘটে যাওয়া সব ঘটনাগুলো। সময়ের স্রোতে ক্যালেন্ডারের পাতা উল্টে যেন চোখের পলকে 4টি বছর অতিবাহিত হয়ে গেল। যেমন সময় কারোর জন্য থেমে থাকে না, তেমনি সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। বদলে যায় মানুষ এবং তার চিরচরিত অভ্যাস, পরিচয়, অবস্থান, পছন্দ অপছন্দ, এছাড়াও অনেক কিছু। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। সে আগে সেই ছোট্টখাটো নাদুস নুদুস অবস্থায় আর নেই। এখনকার তে আত্মবিশ্বাসী, দৃঢ়, অদম্য প্রতিবাদী, আর পূর্বের থেকেও মজবুত মনের অধিকারী, যে কিনা জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে লড়তে প্রস্তুত। দৃঢ়তা আর আত্মবিশ্বাস যেন তার প্রত্যেকটা পরদে পরদে ফুটে উঠেছে। সাথে রূপেরও বহুগুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই 4টা বছরে সে নিজেকে সম্পূর্ণরূপে বদলেছে, নিজেকে আরো নতুন করে তৈরি করেছে, আরো মজবুত করে করেছে, সাথে আরো ধার্মিক জ্ঞান অর্জন করেছে। তার বিশ্বাস এবং শক্তির মূল উৎস তার রবের অনুগত্য।
এই কয় বছর তে তার বড় আম্মুর অনেক যত্ন নিয়েছে, তাকে সামলেছে। ছেলের সঙ্গে জিন বেগম অনেকটাই ভেঙে পড়েছেন। তে তাকে প্রত্যেকদিন আশ্বাস দিয়ে চলেছে। বেগমের মাঝেও অনেক পরিবর্তন এসেছে। টাইম টু টাইম জিম করার ফলে সুঠাম দেহের অধিকারী এখন সে। ফর্সা মুখের চাপদারি তার ব্যক্তিত্বকে আরো ফুটিয়ে তুলেছে। উচ্চতায় সে 5 ফুট 10 ইঞ্চি। এবার পড়ালেখা শেষ করে তার বাপ চাচার অফিস সামলাচ্ছে। ব্যস্ততার মাঝেও সে তের খেয়াল খবর রাখতে ভুল করে না কখনো। সে সর্বদা আড়াল থেকে আগলে রেখেছে তেকে। ন্যান্সি এবার ক্লাস 9-এ উঠেছে। অন্যদিকে সবাই ভেবেছিল জাংকুক তার গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরবে, কিন্তু সে আর ফিরেনি। তাকে হাজার চেষ্টা করেও বাড়িতে ফেরানো যায়নি। নামজোরের সকল চেষ্টা বৃথা এই জেদি ছেলের কাছে। জাংকুক নাকি আমেরিকায় সেটেল হয়েছে আর নিজের নতুন ক্যারিয়ার তৈরি করেছে। সে তার নিজের প্রফেশন বেছে নিয়েছে। জাংকুক এখন একজন বিখ্যাত রকস্টার। সেখানে অনেক নাম খ্যাতি রয়েছে তার। এরই মধ্যে মোটামুটি ভালোই কিছু অ্যালবামও বের হয়েছে তার। জনপ্রিয়তা তার আকাশ ছুঁই ছুঁই। জাংকুকের ফ্যানরা তার অ্যালবামের অপেক্ষায় দিন গুনে। ওই দিনের ঘটনার পর জাংকুক রেসিং ছেড়ে দিয়েছে, সাথে ড্রিঙ্কস করাও অনেকটাই কমিয়ে দিয়েছে। শুধু মাঝে মাঝে একটু একটু বন্ধুদের সাথে থাকলে করে। সেটা একমাত্র তখন যখন তার অত্যাধিক প্রয়োজন হয়, অথবা মনের কিছু অনুভূতির চাপ সৃষ্টি হয়, তখন তা দমিয়ে রাখতে। শুরুতেই জাংকুক আর তার বন্ধুরা একসাথে থাকলেও এখন যে যার মতো আলাদা অ্যাপার্টমেন্ট নিয়েছে। এই কয় বছরে জাংকুকের অ্যাকাউন্টে অনেকবার টাকা পাঠিয়েছে নামজুন খান, কিন্তু জাংকুক তা প্রত্যাখ্যান করেছে। সে নিজেই ছোটখাটো জব করে তার খরচ চালিয়েছে। বন্ধুদের এত এত জোরাজোরির পরেও তাদের শরণাপন্ন হয়নি সে। ইয়োনো আর রোজ বিয়ে করে নিয়েছে, নিজেদের বিজনেস সামলাচ্ছে তারা। সুগা এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর যেই হক আমেরিকাতেই তার বাবার অফিসে জয়েন করেছে। এত এত ব্যস্ততার মাঝেও এরা উইকেন্ডে জাংকুকের বাসায় এসে হাজির হয় তাকে সময় দেওয়ার জন্য। ন্যান্সির স্কুলের গেটে আসতেই দেখতে পেল ন্যান্সির ছুটি হয়ে গেছে। সে আস্তে ধীরে বের হচ্ছে বান্ধবীদের সাথে। ঠিক তখনই ন্যান্সি তেকে দেখে খুশিতে ছুটে এসে জাপটে ধরল। আপু, কখন এসেছ? এই তো কিছুক্ষণ আগে। ন্যান্সি আবারও প্রশ্ন করে, তোমার ভার্সিটি? আজ ক্লাস কম ছিল তাই আগেই এসে পড়েছি। আসার সময় গাড়িতে বসে ভাবলাম যেহেতু আমার আজ আগেই ক্লাস শেষ আর এখন তোমার ছুটির সময়, তাহলে কেন না তোমাকে সাথে করে নিয়ে ফিরি। ভালো করেছি না? ন্যান্সি সন্তুষ্ট হাসে। হ্যাঁ আপু, খুব ভালো করেছো। পরের দিন তেজ ছুটি থাকায় সকালের নাস্তা সেরে ভার্সিটি থেকে নেওয়া অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে। তার কাজ শেষ হতে হতে ঘড়িতে সময় দেখলো দুপুর ঠিক 12টা। তখন হঠাৎ পাশে রাখা ফোন থেকে টুং করে একটা আওয়াজ ভেসে এলো। ফোনটা হাতে নিতেই তে দেখতে পাই একটা লাইভের নোটিফিকেশন। সেটাতে ঢুকতেই দেখলো জাংকুকের লাইভ কনসার্ট শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সে স্টেজে আসবে। স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকরা উত্তেজনায় মাতিয়ে তুলেছে, চিৎকার করে তার নাম জপে যাচ্ছে। আমেরিকাতে যখন সময় সম্ভবত রাত 10টা। সকলের হাতে হাতে লাইটস্টিক, যা বিশাল স্টেডিয়ামের অন্ধকারের আলো বিন্দু বিন্দু ঝলকানিতে জোনাকির মতো দেখাচ্ছে। মনে হচ্ছে যেন অন্ধকার সাগরের তরে হাজারো জোনাকিরা দল বেঁধে উঠছে। চোখ ধাঁধানো দৃশ্য। তে দীর্ঘশ্বাস ফেলে লাইভ অফ করে রেখে দেয়। তার এসব দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বরং সে খুব করে চায় তার জাংকুক ভাই সঠিক পথে আসুক, তার বড় আম্মুর কাছে ফিরে আসুক। সে প্রতিনিয়ত আল্লাহর কাছে সেটাই দোয়া করে। স্টেজে জাংকুক পা রাখতে লাইট এসে তার উপর ফোকাস হলো। অমনি দর্শকরা আরো হই হুল্লোড়ে মেতে উঠলো। জাংকুক গিটার হাতে দাঁড়ানো, পরনে তার ব্লু জিন্স আর হোয়াইট টি শার্ট, সাথে তার উপর ব্লু জিন্সের ডেনিম জ্যাকেট। মাথার চুল জেল দিয়ে ছেট করা, হাতে ব্যান্ডেড ওয়াচ। গিটারের টুংটাং সুর তুলে সে তার নতুন মিউজিক অ্যালবামের গানটা সুর তুলল, যা আজই রিলিজ হয়েছে। তার নতুন অ্যালবামের নাম সে দিয়েছে ইউ আর দ্য রেডিয়েন্ট অফ ফায়ারফ্লাই ইন মাই হার্ট। পরপর কয়টা গান শেষ করে স্টেজ ত্যাগ করলো জাংকুক। ড্রেসিং রুমে বসে পানির বোতলের ঢাকনা খুলে গটগট করে পানি পান করে নিল। বোতল রেখে উঠে দাঁড়াতেই হঠাৎ কেউ তার উপর ঝাঁপিয়ে পড়লো। জাংকুক চকিতে তাকিয়ে দেখলো জেনি তাকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই এক ঝাটকায় তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তোমাকে আমি কতবার বলেছি জেনি, যখন তখন গায়ে পড়বে না। জেনি অধিকার দেখিয়ে বলে, তোমার গায়ে পড়ার জন্য বুঝি আমার সময় নির্ধারণ করতে হবে?
তোমার গায়ে যদি আমি না পড়ি তাহলে কে পড়বে? ইউ নো হোয়াট, ইয়োর টুডে পারফরমেন্স ওয়াজ আ ব্লাস্ট। আই এম টোটালি ইমপ্রেসড। কথার মাঝেই হই হুল্লোড় করতে করতে জাংকুকের বন্ধুরা ড্রেসিং রুমে এসে প্রবেশ করলো। জেনিকে জাংকুকের সাথে দেখে ওখানেই থেমে গেল তারা। জাংকুকের দিকে তাকাতেই দেখলো জাংকুক তাদের দিকে কটমটিয়ে তাকিয়ে আছে। জেহব জিব্বায় কামড় দিয়ে বলে, ইস, মনে হয় আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। ইয়োনো জেনিকে তাড়াতে বলে, জেনি, ক্যান ইউ প্লিজ গো আউট? উই হ্যাভ পার্সোনাল টক উইথ জাংকুক, উই নিড প্রাইভেসি। জেনি হাত নাড়িয়ে বলে, ও ওকে, সি ইউ সুন জাংকুক। জাংকুককে চোখ মেরে সেখান থেকে চলে গেল জেনি। জেনি যেতেই জাংকুক তেড়ে মেরে প্রশ্ন করলো, এটাকে ভেতরে আসতে দিয়েছে কে? হোয়াটস রং উইথ দ্য সিকিউরিটি? জেহব কোমরে হাত রেখে নাটকীয় ভাবে বলে, এই যে সেই মেয়ে নয়লা, যেখানে এত এত মেয়ে তোর একটি মাত্র দেখা পাওয়ার জন্য ছটফট করে, ওখানে এই মেয়ে যখন তখন তোর উপর ঝাঁপিয়ে পড়ে সুযোগ বুঝে। এই মেয়ে এক অসাধারণ বিচুটি মেয়ে রে বাবা। ওর কথা বাদ দে জাংকুক, চল একসাথে সবাই একটা লং ড্রাইভে যাওয়া যাক। তেকে দেখা যাচ্ছে হলরুম পেরিয়ে মুখ ভরা এক স্বচ্ছ হাসি নিয়ে তার বড় আম্মুর রুমের দিকে যাচ্ছে। তার মন আজ আনন্দে মেতে উঠেছে। হাতে তার দেখা যাচ্ছে একটা কাগজ। মাত্রই ভার্সিটি থেকে বাসায় ফিরেছে সে। বড় আম্মুর রুমে গিয়ে টোকা দিতেই দেখলো সেখানে বড় আব্বু উপস্থিত। তে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। জিন তেকে তার পাশে বসালেন, মাথায় হাত রাখলেন। কি হয়েছে আম্মু, আজ এত খুশি দেখাচ্ছে? তে হাতের কাগজ এগিয়ে দিয়ে বলে, হ্যাঁ, অনেক বড় কিছু হয়েছে, এই দেখো কি হয়েছে। এটা বলেই তে জিন বেগমের হাতে পাতলা ফিনফিনে কাগজটা ধরিয়ে দিল। জিন বেগম তা হাতে নিয়ে চোখে চশমা পরে কাগজটা পড়াই মন দিল। সাথে সাথে চোখ বড় বড় করে তের দিকে তাকালো। তোর স্কলারশিপ হয়েছে? হ্যাঁ, তুমি খুশি না? নামজন কাগজটা দেখতে চাই। কই দেখি, আমাকে দাও তো। জিন বেগমের থেকে নামজন কাগজটা নিয়ে মন দিয়ে পড়লো। তার চোখ গিয়ে আটকালো একটা লেখায়। সেখানে লেখা ছিল এমন যে তের ওয়াশিংটনের জিসির সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত এবং শহরের সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জর্জ ওয়াশিংটন ভার্সিটিতে চান্স এসেছে, যা আমেরিকার রাজধানীতে অবস্থিত। নামচুন আরেকটু ভালো করে দেখলো, জাংকুকেরও তো ঠিক এখানেই স্কলারশিপ হয়েছিল, তুমিও সেই একই ভার্সিটিতে চান্স পেয়েছো? জিন বেগম চোখে মুখে বিস্ময়। আপনি সত্যি বলছেন? তেমা, তুই কি সত্যি তাহলে যাচ্ছিস? তুই পারবি আমার জাংকুককে ফিরিয়ে আনতে? কথা দে তুই একা ফিরবি না, জাংকুককে সাথে নিয়ে ফিরবি। নামজন বুঝতে পারলো তার স্ত্রী শেলের সঙ্গে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তিনি কিছু বলার আগেই তে বলে, বড় আম্মু, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ। আর দেশে ফেরত আসার সময় ভাইয়াকে নিয়েই ফিরবো। আমি কথা দিলাম। তবুও তোমার চোখের পানি আমি সহ্য করব না। এই 4 বছর বহু হাজার বার তোমাকে আমি কাঁদতে দেখেছি, আর না, তোমার মেয়ে তোমাকে আর কাঁদতে দিবে না। জিন বেগম তের মাথায় হাত রেখে বলে, আমি আমার মেয়ের উপর পূর্ণ বিশ্বাস করি। তের মুখে হাসি, আমার জন্য এটুকুই যথেষ্ট বড় আম্মু। নামজন তাদের মাঝে আর কোনো কিছু বলল না, শুধু অবাক চোখে তেকে দেখলো। দেখে গেল তার বড় আম্মুর প্রতি টান। জিন বেগম চিন্তিত হয়ে বলে, কিন্তু তুই একা একা কি করে যাবি? আমি একা নই, আইও যাচ্ছে আমার সাথে। ওরও একই জায়গায় চান্স হয়েছে। ও ওর খালামনির বাসায় গিয়ে উঠবে, আর আমি হোস্টেলে। সে কি, তুই হোস্টেলে কি করে থাকবি? ওখানে থাকতে হবে না একা। তা কি হয় নাকি? আমি হোস্টেলে ঠিক থাকতে পারবো, তুমি চিন্তা করো না এত। আর একা কই, ওখানে আরো মেয়েরা থাকবে তো। নামজন মুখ খুলে, আমি আমার ম্যানেজারের থেকে জাংকুকের ঠিকানা নিয়ে তোমাকে দিয়ে দিব। তুমি সেখানে পৌঁছে তার সাথে যোগাযোগ করিও। জাংকুক জানলে ও নিজেই সেখানে তোমার নিরাপত্তার ব্যবস্থা ঠিক করে দিবে। তোমাকে আর হোস্টেলে থাকতে হবে না। তে মাথা দুলিয়ে সাই দাঁড়ালো, কিন্তু সে ঠিক করে রেখেছে, সে হোস্টেলে থাকবে। অন্যদিকে তে আমেরিকা চলে যাবে শুনে ন্যান্সি মন খারাপ করে তের পিছু পিছু ঘুরঘুর করছে সে তখন থেকে। তেও ওকে বুঝিয়ে কুল পাচ্ছে না। মেয়ে চলে যাবে শুনে তের আম্মু সহ চাচি, বড় আম্মু সকলে মিলে তার পছন্দের খাবার রান্না করে টেবিল ভরিয়ে ফেলেছে। বেগমের মন উদাস। এতদিন তো দূরে থেকে হলেও সে তেকে দেখতে পারত, চোখ জোড়াতে পারত। এখন কি করে পারবে তা? কি করে দেখবে তেকে রোজ রোজ? তার মন সায় দিচ্ছে না তেকে যেতে দিতে, কিন্তু তের ইচ্ছার কাছে সে নিতান্তই পরাজিত।